একটা ক্লাস 7-এ পড়া বাচ্চারও মনে হচ্ছে আচ্ছা গার্লফ্রেন্ড কোত্থেকে আসলো বা বয়ফ্রেন্ড কোত্থেকে হচ্ছে, কিভাবে হয়েছে, মা তোমার কেমন করে একটা বয়ফ্রেন্ড হয়েছিল, অথবা বাবা তোমার কোনো গার্লফ্রেন্ড হয়েছিল নাকি, খুব ক্লোজ, খুব ভালো সম্পর্ক। কিন্তু এই যে প্রশ্নটা একটা শিশু তার মনে আসলো, এটা কিন্তু ওই সোশ্যাল মিডিয়া থেকে ম্যাচিউরিটির জায়গায় কোথায় পৌঁছে গেছে, ভাবনার জায়গাটা। আমাদের সময়কার ক্লাস 7-এর একটা বাচ্চা কিন্তু এসব ভাবার সুযোগ পেত না। মোবাইল ফোনটা কেন দিতে হয় একটা বাচ্চার হাতে? নাম্বার 1 হতে পারে মা খাওয়ানোর চেষ্টা করছে, নাম্বার 2 হতে পারে মায়ের সময় নেই আসলে বাচ্চাটাকে সময় দেওয়ার। সো বাচ্চাটার হাতে একটা মোবাইল ফোন থাকলে তাকে নিয়ে এর চেয়ে বেশি সময় দিতে হয় না। এ ধরনের বহু সংকটের ভেতর দিয়ে আমাদের যেতে হয়, এবং এই বাচ্চাগুলো কিন্তু যে কোনো সময় যে কোনো কিছুতেই সুযোগ পেয়ে যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। অধ্যাপক ডক্টর সুচিতা শর্মিন যেটি নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে আমাদের কিরণ ভাই যেটি বললেন যে মনকে খারাপ দিকে নিয়ে যায় এরকম অনেক কিছুই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে, বা তথ্য প্রযুক্তির একটি অপব্যবহার যেটি সেখান থেকে তারা উপলব্ধ হয়। আপনার কি মনে হয় সেখানে আসলে অভিভাবকদের কি দায়িত্ব? কিশোর গ্যাংয়ে যাওয়ার আগে আমাদেরকে শিশুকে নিয়ে চিন্তা করতে হবে। আসলে বাংলাদেশে এবং সারা পৃথিবী জুড়ে এখন শিশু মানে হচ্ছে যার বয়স 0 থেকে 18-র নিচ কম পর্যন্ত, যারা সব ছেলেমেয়েরা, এরা সবাই শিশু। এখন কথা হচ্ছে যে এই যে শিশু, তাদের অধিকার সম্পর্কে আমরা তাদের বই পুস্তকে লিখে দিয়েছি, তারা তাদের অধিকার সম্পর্কে জানে। তার সাথে সাথে যুক্ত হয়েছে বিভিন্ন রকমের সামাজিক কম্পোনেন্টস, যেমন বিভিন্ন আর্থসামাজিক যে অবস্থা বিভিন্ন পরিবারের, সেই অনুযায়ী সেইগুলো, যেমন আমরা মোবাইল ফোনের কথা শুনছি। মোবাইল ফোনটা কেন দিতে হয় একটা বাচ্চার হাতে? নাম্বার 1 হতে পারে মা খাওয়ানোর চেষ্টা করছে, নাম্বার 2 হতে পারে মায়ের সময় নেই আসলে বাচ্চাটাকে সময় দেওয়ার। সো বাচ্চাটার হাতে একটা মোবাইল ফোন থাকলে তাকে নিয়ে এর চেয়ে বেশি সময় দিতে হয় না। এ ধরনের বহু সংকটের ভেতর দিয়ে আমাদের যেতে হয়, এবং এই বাচ্চাগুলো কিন্তু যে কোনো সময় যে কোনো কিছুতেই সুযোগ পেয়ে যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। এবং যখনই সেই বাচ্চাটা বড় হচ্ছে, একটা ক্লাস 7-এ পড়া বাচ্চারও মনে হচ্ছে আচ্ছা গার্লফ্রেন্ড কোত্থেকে আসলো বা বয়ফ্রেন্ড কোত্থেকে হচ্ছে, কিভাবে হয়েছে, মা তোমার কেমন করে একটা বয়ফ্রেন্ড হয়েছিল, অথবা বাবা তোমার কোনো গার্লফ্রেন্ড হয়েছিল নাকি, খুব ক্লোজ, খুব ভালো সম্পর্ক। কিন্তু এই যে প্রশ্নটা একটা শিশু তার মনে আসলো, এটা কিন্তু ওই সোশ্যাল মিডিয়া থেকে ম্যাচিউরিটির জায়গায় কোথায় পৌঁছে গেছে, ভাবনার জায়গাটা। আমাদের সময়কার ক্লাস 7-এর একটা বাচ্চা কিন্তু এসব ভাবার সুযোগ পেত না। একই সাথে আমি বলবো, আমরা যখন চাইল্ড রাইটসের কথা বলছি, আমরা কি তার দায় দায়িত্ব, রেসপন্সিবিলিটির কথা কখনো বলছি? একটা শিশুর কিন্তু তার বাবা মার প্রতি দায় দায়িত্ব আছে, এবং আমরা দেখেছি আমাদের আইনে আছে এখন যে বৃদ্ধ বাবা মাকে দেখবার দায়িত্ব সন্তানের। সেই আইন যেমন আমরা তৈরি করেছি, শুধু তো সেইটাই দায়িত্বের জায়গা নয়। একটি শিশু, তার দায়িত্বের জায়গা তার পড়ালেখা, একটি শিশু তার দায়িত্বের জায়গা তার পরিবারের বয়োজ্যেষ্ঠদের দেখাশোনা করা। এই বিষয়গুলো আমরা এখন আর শেখাই না। আমরা বরং বাচ্চাকে সবচেয়ে বেশি কমফোর্ট দেওয়ার চেষ্টা করি, সবচেয়ে বেশি সুবিধাজনক অবস্থায় রাখার চেষ্টা করি। অথবা আমরা এমন পরিবারও দেখছি যারা আসলে বাচ্চাকে দেওয়ার মতো কোনো সময়ই তাদের হাতে নেই। এবং এই যে অবস্থাগুলো, এই যে পারিবারিক পরিস্থিতিগুলো, এগুলোর কারণে দায় দায়িত্বগুলো শিশুরা শিখছে না। তেমনিভাবে স্কুলে যেটা হচ্ছে, ছাত্র সংখ্যা অনেক বেশি এবং শিক্ষক ছাত্র রেশিওটা অনেক বড়, যার ফলাফলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে একটি শিশু ক্লাসে যখন অনেক ধরনের প্রবলেম বিহেভিয়ার করছে, অনেক ধরনের অস্বস্তিকর আচরণ করছে ক্লাসের মধ্যেও, তখনও কিন্তু আমাদের স্কুলগুলোতে কাউন্সিলর নেই। এবং এই যে প্রবলেম চাইল্ড যারা, এরাই কিন্তু ধীরে ধীরে ডেলিনকুয়েন্টস হয়, কিশোর অপরাধী হয়। এদেরকে আমরা ডেলিনকুয়েন্টস কারেকশন সেন্টারে পাঠাতে পারি, যেখানে তাদের সংশোধনাগার, কিন্তু তাদের সংশোধন ওইভাবে হবে না। তাদের সংশোধনের জায়গাটা বা তাদের সমস্যাটার জায়গাটা আমাদের খুঁজে দেখতে হবে। অধিকাংশ ক্ষেত্রেই তাদের মনোযোগ তারা পাচ্ছে না পরিবারে, অথবা তাদের ক্ষেত্রে আমরা দেখছি যে পিতামাতা অনেক সময়ই সন্তানদের ক্ষেত্রে ভিন্ন ধরনের আচরণ করেন। কাউকে বেশি সুযোগ দিচ্ছেন তো আরেকজনকে দিচ্ছেন না। অনেক পরিবারে আজকাল অসুস্থ মানুষ থাকে, সেই অসুস্থ শিশুও থাকে, তার প্রতি বিশেষ মনোযোগ দিতে গিয়ে সুস্থ বাচ্চাটা কিন্তু মনোযোগ পায় না। সেরকম ঘটনাও অনেক আমরা দেখতে পাচ্ছি। ফলাফলে এই যে প্রবলেম চাইল্ড, এরা গিয়ে পরবর্তীতে অপরাধী হচ্ছে কিশোর হিসেবে, এবং এরা কিন্তু পরে গিয়ে
একজন ক্রিমিনাল হয়ে যাচ্ছে। তো এই যে রিয়ালিটিটা আমাদেরকে রুট কজে খুঁজে দেখতে হবে যে আসলে কারণগুলো কি কি। আমরা অনেক ধরনের কার্যক্রমের ভেতর দিয়ে এই কারণগুলোকে সংশোধনের চেষ্টা করতে পারি, এবং তার ভেতরে আমি বলেছি যে নেশন ওয়াইড কিছু কম্পিটিশন তৈরি করা, নেশন ওয়াইড বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে সচেতন করা, মানুষ হিসেবে তার আইডেন্টিটিটা খুঁজে দেওয়া, এবং সে যে সমাজে তার অবস্থানটা কোথায় সেই জায়গাটার সম্পর্কে তার জন্য একটা ভুল ধারণা তৈরি না হয়। একটি কিশোর সে আসলে চারপাশের অন্যদেরকে দেখে নিজের স্ট্যান্ডার্ডটা সেট করার চেষ্টা করে, সে বোঝার চেষ্টা করে যে আসলে আমি কে, আমার কি কি পাওনা, আমার বাবা মা আমার জন্য কি করছে বা করছে না। এই যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু কিশোর বয়সে শিশুদের মনে আসে। এবং ঠিক একই সাথে ওর যদি একজন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকে, আমার কেন নাই। আমার ছাত্রদের সাথে আমি স্টুডেন্ট অ্যাডভাইজার হিসেবে বেশ সময় কাজ করেছি, আমি দেখেছি যে ছাত্রদের মধ্যে এই যে একটা ইনসিকিউরিটি, আমার একজন বন্ধু নেই বা আমার একজন বান্ধবী নেই, এই বিষয়টা কিন্তু তাদের ভেতরে একটা অস্বস্তি তৈরি করে এবং এক ধরনের ইনসিকিউরিটি তৈরি করে। এবং সেইখানে হ্যাভিং পাওয়ারটা আসে কোথার থেকে? এই ধরনের গ্যাং থেকে। এবং তখন তারা শো অফ করতে পারে সারাক্ষণ, তারা বিভিন্নভাবে তাদের পাওয়ার এক্সারসাইজ করতে পারে, ডমিনেট করতে পারে। ফলাফলেই দেখা যায় যে আসলে তারা গ্যাংয়ের লিডার হয়ে যাচ্ছে, তাদের ফ্রাস্ট্রেশনটা তারা কোনো সঠিক পথে না নিয়ে তারা বরং তাদের নিজেদের ক্যাপাসিটি বাড়ানোর, স্কিল ডেভেলপ করার চেষ্টা করতে পারতো। সেই সঠিক পথটা যদি আমরা তাদেরকে না দিতে পারি, তখনই তারা কিন্তু বিচ্যুত হয়ে যাচ্ছে, তারা কিন্তু সামাজিকভাবে সমাজের ব্যাধি হয়ে যাচ্ছে। শেষ দিকে চলে এসেছি। অধ্যাপক ডক্টর সুচিত্রা শর্মিন, করণীয় কি আপনার কি মনে হয় যে আসলে সামাজিক ব্যাধি সামাজিক আন্দোলনে এটি প্রশমন করা সম্ভব কিনা? আমার কাছে যেটা মনে হয় যে আসলে যে নতুন কম্পোনেন্ট আমাদের পারিবারিক এবং আমাদের যত রকমের প্রতিষ্ঠান আছে একটা সমাজে, সেটা এসছে, সেটা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটের ফলে, ইন্টারনেটের সংস্কৃতি আমাদের কিশোরদেরকে, শিশুদেরকে পরিবার এবং সমাজ থেকে বিচ্ছিন্ন করছে, এবং তাদের ভেতরে যে আকাঙ্ক্ষা তৈরি করছে সেটা হচ্ছে শর্টকাটে কিভাবে বেশি টাকার মালিক হওয়া যায়, ক্ষমতাশীল হওয়া যায় এবং গুরুত্বপূর্ণ হওয়া যায় সবার ভেতরে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদের জাতীয় পর্যায়ে বা আমাদের অনেক ক্ষেত্রেই অনেক অপরাধ সংগঠনের পরে আমরা বিচারহীনতার একটি সংস্কৃতি লক্ষ্য করে থাকি। এখন পর্যন্ত আমরা নতুন যে জেনারেশন, যাদেরকে আমরা শিশু কিশোর বলছি, তাদের মধ্যে এখনও সফলভাবে দেশপ্রেম জাগাতে পারিনি। তারা এখনও ব্যক্তিকেন্দ্রিক ভাবনার মধ্যে আছে। তার সাথে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে যে মানুষের মূল্য বা মানুষের মর্যাদা, সেই বিষয়টা যে সংস্কৃতিগতভাবে আমাদের ছিল, সেটার থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং সেখানে কিশোর গ্যাংয়ের বিষয়টা বারবার উঠে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে অনেক উন্নয়নের বিষয়ে আমরা আলাপ করি, এখন আমাদের যে সময় এসছে সেটা হচ্ছে রাষ্ট্রের উদ্দেশ্য নির্ধারণ করা, রাষ্ট্রের জনগণের কি প্রাপ্য বা পাওনা, ঠিক তার সাথে সাথে জনগণের কি কর্তব্য, সেটা আমাদেরকে আবার বারবার করে ভাবতে হবে, এবং সেটা সেই বিষয়ে পলিসি লাগবে, সেই বিষয়ে রাষ্ট্রিক কিছু নতুন ভাবনা, নতুন কর্মকাণ্ড দরকার। ধন্যবাদ। অধ্যাপক ডক্টর সুচিত্রা শর্মিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।